বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, প্রতিদিনে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের প্রতি সপ্তাহের যে আয়োজন আপনার ডাক্তার শীর্ষক অনুষ্ঠান। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট ইউরোলজিস্ট অর্থাৎ কিডনি, মূত্রনালী ও মূত্রথলি বিষয়ে বিশেষজ্ঞ সার্জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম স্যারকে। স্যার, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে এবং আমাদের মিডিয়ার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, ধন্যবাদ আপনাকে। শুধু শ্রোতা দর্শক, সারা দেশের ন্যায় আমাদের বহির্বিশ্বে যেমন কিডনি রোগ বাড়ছে, আমাদের দেশেও বাড়ছে একইভাবে। কাজে অতি গুরুত্বপূর্ণ এ আয়োজন আমরা আজকের অনুষ্ঠানে এনেছি। যে বিষয়ে আমাদের স্যার গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমাদের উচিত ধৈর্যের সাথে এটা শোনা। তো স্যার, আমরা এখন প্রশ্নের দিকে যাই। আমরা জানি বিশ্বব্যাপী বেড়েই চলেছে কিডনি রোগ, বাংলাদেশেও আশঙ্কাজনকভাবে বাড়ছে এই রোগটি। তবে সাধারণ জনগণ কিভাবে বুঝবে তার কিডনি রোগ হয়েছে? এর কারণই বা কি, প্রতিরোধ, সচেতনতা, প্রতিকার সম্পর্কে যদি কিছু আমাদের বলেন স্যার। ধন্যবাদ আপনাকে। আসলে কিডনি রোগ দিন দিন বাড়ছে এবং সাধারণ জনগণ যদি একটু সচেতন হয় এবং যদি বুঝতে পারে যে কি কি কারণে কিডনি রোগ হয় অথবা কিডনি রোগ হলে কি কি উপসর্গ দেখা দেয়, তাহলে আগে থেকে যদি ডক্টরের শরণাপন্ন হয় বা চিকিৎসা গ্রহণ করে, তো সেক্ষেত্রে সাধারণ জনগণের অবশ্যই উপকৃত হবে। আগে থেকে কিডনি ড্যামেজ হওয়া থেকে বা কিডনি বড় ধরনের রোগ হওয়া থেকে উনি নিজেকে রক্ষা করতে পারবেন। এজন্য সবারই বোঝা দরকার যে কিডনি রোগটা কিভাবে শুরু হয়, এর প্রতিকার কীরকমভাবে করতে হবে এবং কখন ডাক্তারের কাছে যেতে হবে। সাধারণত কিডনি রোগ বা কিডনি ড্যামেজ হওয়া রোগ সেটা এক ধরনের, আর কিডনি ড্যামেজ ছাড়া কিডনিতে যদি অন্যান্য কোনো রোগ হয়, যেমন কিডনিতে পাথর বা কিডনিতে টিউমার, সেটা আরেক ধরনের রোগ। তো কিডনি ড্যামেজ হওয়া রোগটা সম্পর্কে বলতে গেলে এটা একটা সাইলেন্ট ডিজিজ, অর্থাৎ এই রোগটা আগে থেকে কিছু বোঝা যায় না। দেখা যায় যে কিডনিটা ড্যামেজের অনেকখানি যদি কিডনি বিকল হয়ে যায়, তখন গিয়ে প্রথমত একজন রোগীর মুখ বা পা ফুলে যায়। তখন তিনি বুঝতে পারেন যে তার পা কেন ফুললো বা মুখ কেন ফুললো, উনি ডাক্তারের শরণাপন্ন হন। কিন্তু ততক্ষণে ওনার অনেক কিডনির অনেক ক্ষতি হয়ে যায়। এক্ষেত্রে অ্যাকচুয়ালি আগে থেকে রোগীর কিছু করণীয় থাকে না। তবে এই যে কিডনি ড্যামেজ হয়, এর কিছু কারণ থাকে। এর মধ্যে যেমন ডায়াবেটিস একটা কারণ, উচ্চ রক্তচাপ একটা কারণ। তো যদি কোনো রোগী ডায়াবেটিসে ভোগেন বা দীর্ঘদিন ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে উনি যেন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে অবশ্যই ওনার কিডনির উপর যে ক্ষতিকর ইফেক্ট, এটা পড়তে সময় লাগবে বা পড়বে না তেমন। আবার যার উচ্চ রক্তচাপ রোগ আছে, তিনি যদি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখেন, তাহলে সেটা কিডনির উপর সেই যে ক্ষতিকর ইফেক্টটা পড়বে না, এ প্রভাবটা পড়বে না। সেক্ষেত্রে উচ্চ রক্তপাতের জন্য, উচ্চ রক্তচাপের জন্য ওনার কিডনির রোগ হবে না। ঠিক তেমনি কিছু কিছু ওষুধও আছে যে ওষুধগুলা কিডনির জন্য ক্ষতিকর। কাজেই যদি কোনো রোগী কোনো ডাক্তারের কাছে কোনো ওষুধ খেয়ে থাকেন এবং ওষুধ খাওয়ার পর যদি কখনো মুখ পা ফুলে যায়, অবশ্যই দ্রুত ওই ডাক্তার শরণাপন্ন হওয়া উচিত তখন। কারণ সব ওষুধ, একটা কথা মনে রাখতে হবে যে প্রত্যেক ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আবার সব ওষুধ সব মানুষের ক্ষেত্রে একই রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেয় না। কাজে কোন ওষুধ কার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে, এটা আগে থেকে বোঝা মুশকিল। এজন্য যদি কোনো ওষুধ খাওয়ার পর, বিশেষ করে ব্যথার জন্য, আমরা যেটাকে বলি NSAID, অর্থাৎ ব্যথার জন্য কিছু কিছু ওষুধ, যে ওষুধগুলো খেলে কিডনির উপর মারাত্মক ধরনের ইফেক্ট পড়তে পারে কারো কারো ক্ষেত্রে, সেক্ষেত্রে মুখ পা ফুলে গেলেই ওনার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আরেকদিকে কিডনিতে টিউমার হতে পারে বা কিডনিতে পাথরের রোগ হতে পারে বা কিডনি অনেক সময় অন্য কোনো কারণে ফুলে যেতে পারে। এ ধরনের ক্ষেত্রে যদি কোনো রোগীর দেখা যায় যে কিডনির পাশ বলতে আমরা বুঝি যে পিঠের দিকে পাঁজরের নিচে এই এরিয়াটায় যদি কোনো রোগীর কোনো ব্যথা হয় বা পেটের সামনের দিকে কোনো এক সাইডে যদি ব্যথা হয়, একই সাথে যদি প্রস্রাবে জ্বালা পোড়া হয়, তাহলে ওনাকে মনে করতে হবে যে কিডনিতে এমন কোনো রোগ হয়েছে যে কারণে কোনো একজন ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
কাজেই কোনো একটা উপসর্গ বা কোনো একটা সমস্যা বা কোনো ধরনের ব্যথা অথবা প্রস্রাবে জ্বালা পোড়া, এই ধরনের কোনো কিছু ঘটলে ওই ব্যক্তির উচিত একজন ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, যাতে ওনার কী রোগের কারণে এটা হচ্ছে সেটা নির্ণয় করে সে চিকিৎসা নেওয়া। সেক্ষেত্রে আমার মনে হয় যে মানুষের আগে থেকেই কোনো বড় ধরনের রোগ হওয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। ধন্যবাদ স্যার। শুধু দর্শক শ্রোতা, স্যার যেটা বললেন যে কিডনি রোগ অনেকগুলো বোঝা যায়, বোঝা যায় না। যেমন হাত পা যদি ফুলে যায় তখন আমরা ধারণা করতে পারি হয়তো কিডনি রোগ হয়েছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বোঝাই যায় না যে এটা কিডনি রোগ। তাতে করে দেখা যায় যে তার পিঠের পেছন দিকে অর্থাৎ মধ্যভাগে এটা ফুলে যেতে পারে, ব্যথা করতে পারে, পেটের মধ্যভাগে ফুলে যেতে পারে, বিভিন্ন সাইডে ডাইনে এবং বামে করতে পারে, অথবা পেশাবে জ্বালা যন্ত্রণা থাকতে পারে। এতেও একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া প্রয়োজন। এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে সংশ্লিষ্ট যে চিকিৎসা এটা দেবেন। পাশাপাশি ব্যথানাশক ওষুধগুলোর কথাও স্যার বললেন যে কথায় কথায় ব্যথানাশক ওষুধ দোকানে যে নিকটবর্তী বিভিন্ন ফার্মেসি যে অনেকেই ওষুধ কেনার অভ্যাস আমাদের রয়েছে, কিন্তু এটা করা যাবে না। কারণ কোন ঔষধে কি ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু প্রতিটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেটা একজন বিশেষজ্ঞ ডাক্তার ভালো বলতে পারেন। কাজেই এই বিষয়ে আমাদের সাবধানী হতে হবে। এছাড়াও স্যার যেটা বললেন যে কিডনি রোগীদের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ কিছু কিছু অ্যাসোসিয়েটেড বা সহজেই কিছু আমাদের অসুখ থাকে, সেখান থেকে হতে পারে। যেমন ডায়াবেটিসের কথা বললেন, আবার বললেন উচ্চ রক্তচাপ জনিত যে রোগ, সেখানে যে ওষুধগুলো খায়, যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিসের ওষুধ নিয়মিত খেতে হবে, তাহলে কিডনির উপর প্রভাব পড়বে না, কিডনি ড্যামেজ হবে না। এছাড়াও আমাদের উচ্চ রক্তচাপ জনিত যে সমস্ত প্রতিক্রিয়াগুলো হয় তাও কিন্তু কিডনির উপর এই প্রভাব বিস্তার করে। কাজেই উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের অবশ্যই সচেতনভাবে ওষুধগুলো নিয়মিত খেতে হবে, তাহলে এই কিডনি নষ্ট হওয়া থেকে আমরা মুক্ত থাকতে পারবো। পাশাপাশি যেটা কিডনি ড্যামেজের কথা বললেন, কিডনিতে পাথর হতে পারে, পাথরের হতে পারে, টিউমার হতে পারে, এই সমস্ত কারণেও যেটা বোঝা যায় না। তো যাই হোক, এই ধরনের যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে স্যার যেটা বললেন এটা আমরা অনুসরণ করব এবং এই ঘাতক ব্যাধিকে আমরা রক্ষা করতে সমর্থ। ধন্যবাদ স্যার। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। কিডনির অসুখে নেফ্রোলজি বা ইউরোলজি দুটি ভাগ রয়েছে, তো রোগীরা কখন কার কাছে যাবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাংলাদেশের অনেক রোগীকে দেখা যায় যে এমনিতেই তো আমাদের দেশের গ্রাম অঞ্চলের অনেক লোক অশিক্ষিত, তারা হয়তো বোঝেন না। অনেক রোগীকে দেখা যায় যে ওনার রোগটার জন্য সঠিক কোন ডাক্তারের কাছে যেতে হবে এইটা উনি বুঝতে না পেরে হাসপাতাল চত্বরে উনি হয়তো 2-3 দিন ঘুরতেই থাকেন। জি স্যার। তো এটা আসলে সবার বোঝা উচিত। তো আমি সাধারণ রোগী বা দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে কিডনি রোগের দুইটা ভাগ আছে। একটা মেডিসিন সাইড যাকে বলা হয় নেফ্রোলজি বা কিডনি মেডিসিন সাইড, কিডনি মেডিসিন বিশেষজ্ঞ, আর একটা সার্জিক্যাল সাইড, একই সাথে মেডিসিন সাইড, সেটাকে বলে ইউরোলজি বিশেষজ্ঞ, ইউরোলজিক্যাল সাইড। তো আমি একটু আপনাদের সহজ করে বোঝানোর জন্য বলবো, যদি কোনো ব্যক্তির কিডনিতে কোনো ইনফেকশন হয়, দ্যাট ইজ কিডনির কোনো ড্যামেজ হওয়ার মতো কোনো অ্যাটাক হয়, কিডনি নেফ্রন, আর একটু ভালো করে বলতে গেলে কিডনির একটা প্রত্যেকটা যে টিস্যু আছে এই টিস্যুগুলো বলা হয় নেফ্রন। এই নেফ্রনের উপর যদি কোনো এফেক্ট হয়, যেটাকে যে রোগগুলোর নাম বলা হয় অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, অ্যাকুট রেনাল ফেইলিওর, ক্রনিক রেনাল ফেইলিওর, এই মোটামুটি এই রোগগুলা যদি হয় এটা নেফ্রোলজির আন্ডারে। নেফ্রোলজি অর্থাৎ কিডনি মেডিসিন সাইডে ডাক্তারের কাছে যাবেন, এটার চিকিৎসা হলো মেডিসিন রিলেটেড। আর এছাড়া কিডনি তন্ত্র যেটাকে বলা হয়, কিডনি তন্ত্র বলতে কিডনির মধ্যে কিডনির টিউমার হতে পারে, কিডনিতে কোনো একটা সিস্ট হতে পারে, কিডনিতে একটা পাথর হতে পারে, আবার কিডনি নালী কিন্তু 25 সেন্টিমিটার লেন্থ কিডনি থেকে মূত্রথলি পর্যন্ত। এই কিডনি নালীর মধ্যে যে কোনো পাথর হয় বা এর মধ্যে কোনো টিউমার হয়, এটাও ইউরোলজির অন্তর্গত। আবার মূত্রথলি, যেখানে আমাদের প্রস্রাব জমা থাকে, এই মূত্রথলির মধ্যে কোনো পাথর হতে পারে, এখানে টিউমার হতে পারে। ইভেন কারো কারো মূত্রথলির, মানুষ যে প্রস্রাব করে এই প্রস্রাবটা কিন্তু মূত্রথলি যখন কন্ট্রাক্ট করে তখন মানুষ প্রস্রাব করে, এটা একটা রিজার্ভারের মতো। তো মানুষ পানি খাচ্ছে, কিডনিতে প্রস্রাব তৈরি হচ্ছে, মূত্রথলি জমা হচ্ছে, 2 ঘন্টা পর বা 4-5 ঘন্টা পর আমরা প্রস্রাব করি। তো এই রিজার্ভার একটা কন্ট্যাক্ট করে, এটা অনেক সময় দেখা গেল যে তার ফাংশনটা কমে গেল, সেটা ঠিক মতো প্রস্রাব হয় না, এই রোগটা ইউরোলজির অধীনে। আবার প্রস্রাবের রাস্তা, অর্থাৎ পুরুষদের পুরুষাঙ্গের ভিতর দিয়ে প্রস্রাবের রাস্তা থাকে,
এই যে মূত্রথলি থেকে প্রস্রাব যে বের হয়, এই প্রস্রাবের রাস্তা অনেক সময় চিকন হয়ে যায়, এমনকি প্রস্রাবের রাস্তাতে একটা পাথরের সহ আটকে যায়। আর এই মূত্রথলি এবং প্রস্রাবের রাস্তা এর মাঝখানে কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড থাকে। তো প্রোস্টেট গ্ল্যান্ড এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বয়স্ক পুরুষদের এটা রোগ অনেক বেশি হয়, যে কারণে মানুষের প্রস্রাব করতে নানাবিধ সমস্যা হয়, এবং এ কারণে অনেকের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কাজেই প্রস্রাবের যদি যে কোনো ধরনের সমস্যা, মানে ঠিক মতো প্রস্রাব হচ্ছে না, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, আবার চাপ আসলে অনেকে আছে বাথরুমে যাওয়ার আগে প্রস্রাব করে ফেলে, এই টোটাল জিনিসগুলো ইউরোলজির অধিভুক্ত। একই সাথে পুরুষ জননতন্ত্র, এটা ইউরোলজির অধীনে। আশা করি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। শুধু দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পারছেন যে নেফ্রোলজি কি, অর্থাৎ মেডিসিন দিয়ে যেটা চিকিৎসা করা হয় সেটা হচ্ছে নেফ্রোলজির আন্ডারে, এটা মেডিসিন রিলেটেড। আর যেটা শল্য চিকিৎসার আন্ডারে, অর্থাৎ ইউরোলজিটা কিডনির শল্য চিকিৎসা। তো স্যার যেটা বললেন যে আমাদের নেফ্রন যে জিনিসটা বললেন, এটা আদি কোষ হচ্ছে কিডনির। এই কোষের উপরে বিভিন্ন ধরনের প্রদাহের কারণে, ইনফ্লামেশনের কারণে, ইনফেকশনের কারণে এখানে যে রোগগুলো হয়ে থাকে সেটা সাধারণত চিকিৎসা দিয়ে থাকেন নেফ্রোলজিস্ট। আর ইউরোলজিস্ট স্যার যে বিভাগের প্রধান, সেটা হচ্ছে কি যে বিভিন্ন ধরনের টিউমার হতে পারে, সিস্ট হতে পারে, এবং এই কিডনি তন্ত্রের মধ্যে স্যার বললেন এটা কয়েকটি এর অংশ রয়েছে, বা এটা কম্পোনেন্ট আমরা বলে থাকি। কিডনি থেকে সেই মূত্রথলি পর্যন্ত একটা নালী থাকে 25 সেন্টিমিটার, স্যার যেটা বললেন। সেখানে পাথর হতে পারে, কিডনিতে পাথর হতে পারে, আবার যেখানে পেশাব জমা হয় সেখানেও সাধারণত এখানে টিউমার হতে পারে, পাথর হতে পারে, অথবা এর চারপাশে যে একটা গ্ল্যান্ড বা গ্রন্থি আমরা বলে থাকি, প্রোস্টেট গ্ল্যান্ড, বেড়ে যায়। অধিক বয়সে সাধারণত এটা অধিকাংশটা হয়, সেখানে পেশাবের জ্বালা যন্ত্র থাকে, ঘন ঘন পেশাব করে, অথবা হয় না। এই যে জিনিসগুলো, এটা দেখা যায় যে ইউরোলজি স্যার যে বিভাগের, ওনাদের কাজ এটা সাধারণ শল্য চিকিৎসার মাধ্যমে এটা এই সংকুচিত অবস্থাটা বড় করে দেন, পাথর অপারেশন করে দেন, টিউমার অপারেশন করে দেন। পাশাপাশি আমরা যেটা বলি, এই নালীটাও ছোট হয়ে যেতে পারে, পেশাবের থলি থেকে পেশাবের রাস্তা পর্যন্ত এটা ছোট হয়ে গেলে ওনারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটা করে থাকেন। কাজে এই বিষয়গুলো শুধু দর্শক শ্রোতা আমাদের মনে রেখে কখন আমরা নেফ্রোলজিস্টের কাছে যাব, কখন ইউরোলজিস্টের কাছে যাব, এই জিনিসগুলো আমাদের সচেতন হওয়া দরকার। শুধু দর্শকবৃন্দ, এবার আমরা আরেকটু যদি এখানে বলি, আরেকটু ছোট করে বলি, যে কিডনি মেডিসিন বলতে শুধুমাত্র কিডনির যদি কোনো সমস্যা হয় মেডিসিন রিলেটেড, যেটা সার্জারি প্রয়োজন নাই, সেটা হলো নেফ্রোলজি। আর কিডনি থেকে শুরু করে কিডনির মূত্রথলি এবং প্রস্রাবের রাস্তা, এটাকে ইউরেথ্রা বলা হয়, বা পুরুষাঙ্গ, ইভেন অন্ডকোষ, এই টোটালটা সার্জিক্যাল সাইডটাও ইউরোলজির অধীনে। এবং প্রস্রাবের যে কোনো ধরনের সমস্যা, প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব আটকাতে পারেন না, মহিলা বা পুরুষ যে কোনো কিছু হোক, এই পুরাটাই ইউরোলজির অধীনে। তো শুধু দর্শক শ্রোতা এবার বুঝতে পারছেন যে কখন আমাদের ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। আমাদের দেশে বেশ কিছু সংখ্যক ইউরোলজিস্ট, এবং বিখ্যাত, বিদেশের তুলনায় কোনো অংশে আমরা কম নই, আমাদের ইউরোলজিস্ট আছেন, এবং সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজেও আছেন। কাজেই তাদের শরণাপন্ন হবেন। সেই বিভাগের প্রধান আজকের আমাদের আমন্ত্রিত অতিথি, তার বক্তব্য শুনলেন। সুধীবৃন্দ, এবার পরের প্রশ্নে যাচ্ছি স্যার। তা আমরা জানি যে দীর্ঘদিন ধরে নানা ধরনের ওষুধ খেতে হয়, আবার অনেক ব্যথানাশক ওষুধ খেতে হয়। সাধারণত জনগণ জানে না যে কোন ধরনের ব্যথানাশক কিডনির পক্ষে সহায়ক এবং কোনটা ক্ষতিকারক, যার জন্য কিডনির রোগ হতে পারে, হাত পা ফুলে যেতে পারে, এবং দেখা যায় ব্যথা অনুভব করতে পারে। অনেক সময় দেখা যায় যে স্যার, যে পেটের এক সাইডে ব্যথা হচ্ছে, কিন্তু সাধারণত গ্রামগঞ্জের যে সমস্ত কোয়াক ডাক্তার আমরা যারা বলে থাকি, যাদেরকে, তারাও দিয়ে থাকেন। এবং সাধারণ জনগণ, এই দেশের জনগণ তো প্রায় 70 থেকে 75% দেখা যায় যে নিম্ন মধ্যবিত্ত, তারা সহজে আসতে পারে না। সেখানে তারা কোন উপায় অবলম্বন করে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি ব্যথানাশক ওষুধ কয়েক প্রকার হয়ে থাকে। এর মধ্যে একটাকে বলে NSAID, নন অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই NSAID ওষুধটা, এটা কিডনির জন্য ক্ষতিকর। তবে যার কিডনি সুস্থ থাকে তারা অবশ্যই এটা নির্দিষ্ট মেয়াদে, অর্থাৎ আমরা ব্যথার জন্য 3 দিন, 5 দিন বা 7 দিন এরকম একটা ওষুধ দিয়ে থাকি বিভিন্ন ডিসিপ্লিনে। তো এরকম একটা সময় খাওয়া যেতে পারে। কিন্তু অনেক রুগী আছে যে ডাক্তার একবার ব্যথার ওষুধ দিলে তারা কিন্তু দেখা যায় ব্যথা করলে আবার সে 10 দিন খায়, এটা খেয়ে ফেলেন। আবার দেখা গেল যে কিছুদিন পর, 1 মাস পর বা 3 মাস পর আবার খেলেন। এইরকম ঘন ঘন এরকম খাওয়া যাবে না, এটা ঠিক হবে না। তবে হ্যাঁ,
কিডনির ক্ষতি করে না এমন কিছু ব্যথার ওষুধও আছে, যেমন ট্রামাডল হাইড্রোক্লোরাইড গ্রুপের, এগুলা ট্রামাডল, ইউট্রামাল, অ্যানাডল এরকম বিভিন্ন নামে পাওয়া যায়। আর একটা ওষুধ হলো যেটা পেটে ব্যথার জন্য, আমরা বলি ভিসরাল পেইনের জন্য কার্যকরী, যেমন টাইমোনিয়াম মিথাইলসাইফেল, লাইক অ্যালজিন, টিমোজিন, টাইমোনিয়াম গ্রুপের ওষুধ। আগে ছিল হায়োসিন বিউটাইল ব্রোমাইড, এরকম ওষুধ ছিল, বুটাপেন নাম, হাইসোমাইড। এই জাতীয় ওষুধগুলো কিন্তু কিডনির জন্য তেমন ক্ষতি করে না, এ ধরনের ওষুধ খাওয়া যেতে পারে। তবে যাই হোক, আমি দর্শকদেরকে এটুকু বলবো যে ব্যথার ওষুধ আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না, কারণ আপনাদের পক্ষে বোঝা সম্ভব না এটা যে কোন ওষুধ খেলে কিডনির ক্ষতি হতে পারে বা কোন ওষুধের ক্ষতি হবে না। আবার যে সমস্ত ওষুধ কিডনির ক্ষতি করে না কিন্তু ব্যথানাশক, সেগুলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কারো কারো বমি বেশি হতে পারে, কারো ঘুম বেশি হতে পারে, কাজে ভমিটিং বা ঘুম বেশি হওয়া এগুলোর জন্য রোগী হয়তো একদিন খেয়ে বন্ধ করে দিবে, সেগুলোর খাওয়ার কিছু নিয়ম আছে। এর জন্য আমার মনে হয় যে কোনো একটা চিকিৎসক, অন্তত একজন এমবিবিএস ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ব্যথা ওষুধ খাওয়াটা ঠিক হবে না দর্শকদের জন্য। থ্যাংক ইউ স্যার। শুধু দর্শক শ্রোতা, স্যার যেটা বললেন যে বিভিন্ন ধরনের ড্রাগস আছে বাজারে, তার মধ্যে ভ্যারিয়েশন আছে। কথায় কথায় দোকানে গিয়ে ব্যথানাশক নিয়ে আসলেই হবে না, এতে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। স্যার যেটা বললেন, ব্যথানাশকের মধ্যে NSAIDs, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস যেটা আমরা বলে থাকি, বিভিন্ন কালারেরও এটা আছে, কিন্তু দীর্ঘদিন এটা খাওয়া যাবে না। যার কিডনি সুস্থ আছে তিনি হয়তো 3 দিন, 5 দিন, 7 দিন খেতে পারবেন, দীর্ঘদিন খাওয়া যাবে না। অনেকেই দেখা যায় যে চিকিৎসক স্বর্ণপূর্ণ হয়েছেন কিন্তু ওইটা ব্যথানাশক চিনে ফেলেন, বারবার এটা খেতে থাকে, এতে করে কিডনির ক্ষতি হতে পারে। এছাড়া ব্যথানাশক কিছু ওষুধ আছে যেটা কিডনির ক্ষতি করে না। স্যার যেটা বললেন লিনাজোলামাইড, তারপরে টাইমিথাইল সালফেট যেটা এই গ্রুপের কথা বললেন, অ্যালজিন, এটা বিভিন্ন নামে আছে আর কি, বিভিন্ন ইয়ার আগে হাইসোমাইড বলা হতো, যে বুটাপেন, যেটা এই গ্রুপেরগুলো কিডনির ক্ষতি করে। কিন্তু যে ঔষধই হোক না কেন, যে কোনো ঔষধ খেতে গেলে অবশ্যই একজন অন্ততপক্ষে এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাহলে উনিই বলে দেবেন যে কতদিন পর্যন্ত কোন ড্রাগস খেতে হবে, কোন ড্রাগে পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কিডনির ক্ষতি হবে না। সুধীবৃন্দ, এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এখন যেহেতু আমাদের দেশে বেশ কিছু সংখ্যক ডাক্তার, ইউরোলজিস্ট আছেন এবং অন্যান্য অন্তত এমবিবিএস আছেন, তাদের শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয়। শুধু দর্শক শ্রোতা, পরের প্রশ্নে আমরা যাচ্ছি। স্যার, আমরা কিডনির পাথর হতে দেখেছি, শুনেছি, এবং এটা নিয়ে অনেকেই আমরা চিন্তিত হয়ে পড়ি যে পাথর হলে নানা রকমের ব্যথা সৃষ্টি হয় এবং পরিবার থেকে শুরু করে ব্যক্তি থেকে শুরু করে সবারই এটা একটা মানে ঘুম হারাম হয়ে যায়। কাজে কিডনির পাথর কেন হয়, এর প্রতিকার কি এবং অপারেশন কখন হয়, এবং আন্তর্জাতিক মানের পদ্ধতি কি আপনাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আপনার আন্ডারে বা আপনারা করেন কিনা, এই ব্যাপারে আমাদের দর্শক শ্রোতাদের যদি কিছু বলেন। ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে কিডনি ইউরোলজির অধীনস্থ যত রোগ আছে, এই যে আমরা বলি কিডনিতে টিউমার বা কিডনি ফুলে যাওয়া বা কিডনিতে সিস্ট অথবা মূত্রথলির টিউমার, যাই বলি না কেন, এর মধ্যে মোর দ্যান 60% ইউরোলজিক্যাল সাইডে পেশেন্ট হলো স্টোন ডিজিজ, কিডনি বা কিডনি নালী অথবা মূত্রথলির স্টোন ডিজিজ। কাজেই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, কিডনি পাথর রোগ সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার। কিডনি পাথর হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা হলো যে কোন একটা এলাকার আবহাওয়া কীরকম এবং পানি কীরকম। যেমন ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু মিডল ইস্টে কিডনি পাথর রোগীর সংখ্যা বেশি, আর বাংলাদেশের মধ্যে দেখা যায় যে সিলেট অঞ্চলে কিডনি পাথর রোগীর সংখ্যা বেশি। তো এজন্য এটা একটা আবহাওয়া বা পানির কাছে, পানির মধ্যে কি কম্পোজিশন আছে, কারণ এগুলো মিনারেলস, এই জন্য এই এলাকার পানির মধ্যে হয়তো কিছু আছে যে কারণে এই অঞ্চলে বেশি হয়। একই সাথে বলবো, কিডনি পাথর যত কারণ জানা আছে, এই জানা কারণগুলো কিন্তু অনলি 10%, আর অজানা কারণ এখন পর্যন্ত মেডিকেল সায়েন্সে এখন অজানা 90%। তো জানা 10%-এর মধ্যে যদি বলি, এর মধ্যে হলো পানি যদি কেউ কম খায়, দ্বিতীয়ত ফ্যামিলিয়াল একটা রিলেশন আছে, বাবা মা, হ্যাঁ আমরা বংশগত যে কথাটাকে বলি, বাবা মা বা মামা চাচা মানে সেম ব্লাড, তো এদের যদি থাকে বা এক ভাইয়ের যদি থাকে পাথর, আর এক ভাইয়ের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মামার হলে ভাগনার সম্ভাবনা বেশি থাকবে। তো এটা একটা বংশগত রোগও বটে। কাজেই যাদের বংশে কারো একজনের যদি কারো চাচার পাথর হয়ে থাকে বা কারো মামার পাথর হয়ে থাকে বা মা বাবার পাথর হয়ে থাকে, অথবা ঠিক ডায়াবেটিস বা প্রেশারের মতো ভাই বোনে কারো পাথর হয়ে থাকে, অবশ্যই ওনাকে সচেতন হতে হবে যে ওনারও পাথর হতে পারে। এজন্য এটা বংশগত রোগ বিধায় কারো একজন হলে সচেতনটা কিভাবে হবেন, অবশ্যই আপনি হয়তো কোনো কারণে কোনো একটা ব্যথা হোক বা না হোক, আপনি একটা আল্ট্রাসাউন্ড করে নিলেন,
আপনার এক ভাইয়ের পাথর ধরা পড়েছে, আপনি একটা আল্ট্রাসাউন্ড করে দেখলেন, খুব সিম্পল পরীক্ষা, এটা যে কোনো উপজেলা লেভেলও করা যায়। একটা আল্ট্রাসাউন্ড করলে যদি কোনো ছোট পাথর অনেক সময় ধরা নাও পড়তে পারে, কিন্তু বড় পাথর আল্ট্রাসাউন্ড ধরা পড়ে। কাজে একটা আল্ট্রাসাউন্ড করে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার পাথর হয়েছে কিনা। এটা আমি মনে করি যে প্রাইমারি পরীক্ষা। দ্বিতীয় হলো যে যদি কোনো পেশেন্টের পানি খাওয়ার অভ্যাস কম থাকে, তাহলে তাকে একটু পানি বেশি খেতে হবে। কারণ পানি বেশি খাওয়া বলতে কি বুঝি, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। আমরা কিন্তু ডাক্তাররা, সব ডিসিপ্লিনের ডাক্তাররাই রুগীকে বলি পানি বেশি করে খাও। শুধু সম্ভবত কিডনি ফেইলিওর আর হার্টের ডাক্তাররা বলেন যে একটু কম খান, তাছাড়া সব ডাক্তারই বলে। আমার কথা হলো যে পানি বেশি করে খেতে হবে যাদের পাথর হওয়ার সম্ভাবনা আছে বা বংশগতভাবে পাথর হয়েছে, অথবা একবার পাথর হয়ে গেছে এমন কোন রোগীদের উনি পানি এমন পরিমাণে খাবেন যে প্রস্রাবের রংটা পানির মতো হবে। তো প্রস্রাবের নর্মাল রং কিন্তু কিছুটা স্ট্রো কালার বলা হয়, হালকা হলুদ। তো হালকা হলুদ কালারের চেয়ে একটু পানির মতো হওয়ার জন্য জাস্ট নর্মাল একজন ব্যক্তির চেয়ে উনি 500 থেকে 1 লিটার পানি বেশি খাবেন। তার মানে আমরা যদি এটাকে সাধারণভাবে বলি যে সিলেট অঞ্চলে আবহাওয়া যেরকম, শীতকালে একজন রোগী পাথর যাতে না হয় এজন্য 2.5 লিটারের মতো পানি খেতে পারেন, বর্ষাকালে 3 লিটারের মতো, আর গ্রীষ্মকালে গরম থাকে যে তখন উনি 3.5 থেকে 4 লিটার। আবার যদি সারাদিন ঘামেন, রোদের মধ্যে কাজ করেন, সেক্ষেত্রে 4.5-5 লিটার খেতে পারেন, যতটুকু ঘামবেন তার উপর ডিপেন্ড করে। এটা হলো পানি খাওয়া, একই সাথে প্রতিকার এবং পানি কম খাওয়ার জন্য পাথর হতে পারে। আর অন্যান্য কিছু অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি থাকে। এই অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি অর্থাৎ জন্মগতভাবে কিডনির ভিতরের এমন একটা পজিশন যে কারণে তার হয়তো কিডনিতে কিছু মূত্র থেকে যায়, ডিপোজিশন থাকে, যে কারণে হতে পারে। এটার আসলে কোনো প্রতিকার নাই, এটা মাঝে মাঝে চেক আপ করে তাকে এটা ঠিক করতে হবে। আর একটা কারণ যেটা জানা কারণ, যে দেখা যায় যে ওনার কোনো কারণে বডিতে মেটাবলিক অ্যাবনর্মালিটি যেটাকে বলা হয়, যে ওনার বডিতে কোনো কারণে ক্যালসিয়াম বেশি পরিমাণে কিডনি দিয়ে সিক্রেশন হচ্ছে, অথবা পাথর হওয়ার যে আদার কম্পোনেন্ট আছে, মেইন কম্পোনেন্ট হলো ক্যালসিয়াম অক্সালেট, অন্যান্য যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টগুলো ওনার কিডনি দিয়ে বেশি বের হয়ে যাচ্ছে, অথবা এই ধরনের খাবার উনি বেশি খাচ্ছেন, সেই খাওয়া এবং কিডনি দিয়ে বেশি বের হয়ে যাওয়া, এটার কারণে তার পাথর হতে পারে। তো মোটামুটি জানা যে সমস্ত কারণ, আমি যে কয়েকটা কথা বললাম এগুলো উল্লেখযোগ্য। তো এই কারণগুলোর মধ্যে কিছুটা প্রতিকারযোগ্য, আর কিছু কারণ তো 90% অজানা কারণ, আমাদের কিছু করণীয় নাই, মাঝে মাঝে একটু চেক আপ করা ছাড়া। তো সে কারণে যদি যাদের ক্ষেত্রে আমি 4টা মোটামুটি কারণ বলছি, একটা হলো যে মেটাবলিক অ্যাবনর্মালিটি এবং একটা অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি, এই দুইটা ক্ষেত্রে রুগীদের কিছু করণীয় নাই। রুগীদের যেটুকু করণীয়, যাদের পরিবারে পাথরের রোগ আছে তারা একটু পানি বেশি করে খাবেন, আর ইউরোলজিস্টের উপদেশ মতো যে সমস্ত খাবার খেলে পাথর হতে পারে সেই সমস্ত খাবার একটু কম খাবেন। আর 3 নম্বরে হবে যে যদি পাথর হয়ে যায় সেক্ষেত্রে ছোট পাথর থাকলে সেই পাথরের গলানোর জন্য, অথবা পাথর যাতে কিডনিতে না হয় এই জন্য কিছু ওষুধ পাওয়া যায়। এখন আয়ুর্বেদিক ওষুধ আছে, এলোপ্যাথিক ওষুধও আছে, বাংলাদেশি বা বিদেশি ওষুধও আছে। এই ওষুধগুলো খেলে সব ক্ষেত্রে কার্যকরী তা কিন্তু না, কারণ পাথর প্রায় 7-8 টাইপসের হয়, আর গলানোর ওষুধ এরকম বিভিন্ন টাইপসের আছে। কাজে আমরা এটা অ্যানালাইসিস করা ছাড়া বলা যায় না যে কোন টাইপের স্টোন, গ্রোসলি কিছু বলা যেতে পারে। তো এজন্য হয়তো সব ওষুধ সব ক্ষেত্রে কাজ করে না, এজন্য আমাদের মাঝে মাঝে পরীক্ষা করে ইউরোলজিস্টে শরণাপন্ন হওয়াটাই রুগীদের জন্য আসলে সবচেয়ে ভালো, যাতে এই পাথরটা, অনেক রুগী আছে যে 15 বছর আগে পাথর অপারেশন হয়ে গেছে, এর মধ্যে উনি কোনো যোগাযোগ করেন নাই, কোনো ব্যথা বেদনা হয় নাই, 15 বছর পর উনি আসছেন, দেখা গেল বিশাল বড় পাথর কিডনিতে, কিডনি ফুলে গিয়ে অকেজো হয়ে গেছে। এরকম যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, বংশগত রোগ যেহেতু, এবং একবার পাথর হয়ে থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় 6 মাস, 1 বছর, 2 বছর পর পরই অন্ততপক্ষে একটা সিম্পল পরীক্ষা, একটা আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা যেটা উপজেলা লেভেলে করা যায়, আপনার করে দেখবেন পাথর হয়েছে কিনা। এটি আমার দিক থেকে পরামর্শ। এরপরে যে কথাটা আপনি বলছেন যে এর চিকিৎসা, কিডনি পাথরের সব রোগীর চিকিৎসা প্রয়োজন হয় না। যদি কোনো ছোট পাথর থাকে তাহলে সে ছোট পাথর আমরা অবজার্ভ করি। কি কোনো সাইজ আছে স্যার, বা ডায়ামিটার এরকম কিছু আছে? এটা সাইজ বা ডায়ামিটার ওভাবে বলা যায় না, সাধারণত বলা হয় যে লেস দ্যান 1 সেন্টিমিটার।
1 সেন্টিমিটারের চেয়ে ছোট। যদি পাথর রোগীকে ব্যথা না দেয়, সেই পাথরের জন্য রোগী একটু পানি বেশি করে খাবে। যে পরিমাণটা বললাম, যে প্রস্রাবের রঙটা হবে পানির মতো, যাতে হালকা হলুদ বা কড়া প্রস্রাব না হয়, এটা একটা। আর দ্বিতীয় হলো, আমরা যে ওষুধটা দিব সেই ওষুধ খাবেন, আর 6 মাস পর আমরা আল্ট্রাসাউন্ড করে দেখব যে পাথরের সাইজটা বৃদ্ধি পেল নাকি কমে গেল, এবং নাকি এটা সম্পূর্ণরূপে পাথরটা ছোট হয়ে বের হয়ে গেল, এমন হতে পারে। আর আন্তর্জাতিক মানের চিকিৎসা কি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ দেওয়া সম্ভব, আপনারা দিচ্ছেন কিনা, যার জন্য ঢাকায় যাওয়ার দরকার নাই? আসলে একটা ব্যাপার, আপনিও ডক্টর, আপনি জানেন যে বর্তমানে অনলাইন এবং ইন্টারনেটের যুগ। জি স্যার। এখন দেখা যায় যে ডাক্তারদের অনেক সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়। জি স্যার। আমি একজন নিউরোলজিস্ট, আমি সিলেটে থাকি, কিন্তু আমি দেখা গেল আমেরিকার একটা কনফারেন্সে যোগদান করলাম। জি। সেই কনফারেন্সে তারা কি অপারেশন করছে সেটা আমি দেখলাম। জি স্যার। এবং বিভিন্ন কনফারেন্সগুলো ইউটিউবেও চলে আসে। কাজেই এখন ট্রিটমেন্ট অত্যাধুনিক ট্রিটমেন্ট। জি স্যার। আমি এইটুকু বলতে পারি, লন্ডনে যে চিকিৎসা হয় কিডনি পাথরের জন্য, সেই চিকিৎসা সিলেটেই হয়। ধন্যবাদ। এবং দীর্ঘদিন থেকেই আমরা এটা করে আসছি। ওসমানী মেডিকেল কলেজেই করা যায়। হ্যাঁ, কিছু আমাদের সীমাবদ্ধতা আছে, হয়তো লেজার হয় না, কিন্তু লেজার ছাড়া অন্য পদ্ধতিতে যে পাথর ভাঙ্গা, সেই পদ্ধতিতে আমরা এখানে করতে পারি। আবার ওসমানী মেডিকেল না হলে প্রাইভেট অনেক হসপিটাল আছে যেখানে লেজারও আছে, লেজারে করা যায়। কাজেই উন্নত বিশ্বের লন্ডন, সিঙ্গাপুর বা ইউরোপ, আমেরিকার অন্যান্য দেশের যে চিকিৎসা ব্যবস্থা কিডনি পাথরের জন্য, অন্তত শুধু কিডনি পাথর না, শুধু কিডনি পাথর না, কিডনি টিউমারের অত্যাধুনিক পদ্ধতি যেটা ল্যাপারোস্কোপিক নেফ্রেক্টমি, তো সেটাও আমরা করি, ওসমানী মেডিকেলেই করি, প্রাইভেট হসপিটালে। কাজে সিলেটে এটা করা যায়। ইভেন কিডনি ফুলে গেলে পাইলোপ্লাস্টি অপারেশনটাকে বলা হয়, যে কিডনি নালি চিকন হয়ে যাওয়া। আমি দর্শকদের জন্য বলবো যে কিডনি নালি চিকন হয়ে গেলে যে পাইলোপ্লাস্টি অপারেশন করা হয়, এই অপারেশনটা একটা অত্যাধুনিক পদ্ধতি, ল্যাপারোস্কোপি পদ্ধতি। আর সর্বাধুনিক পদ্ধতি বলা হয় রোবোটিক্স, কিন্তু রোবট তো বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই। কিন্তু ল্যাপারোস্কোপির নতুন ভার্সন হলো রোবোটিক্স। তো এই ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা ওসমানী মেডিকেল সহ আমরা সিলেটে এই অপারেশনটা করছি। এগুলো অত্যাধুনিক পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি। কাজে এটা অবশ্যই সিলেটবাসীর জন্য সুখবর যে অত্যাধুনিক যে পদ্ধতি ইউরোলজিক্যাল ডিজিজগুলোর জন্য, কিডনি পাথর থেকে শুরু করে কিডনির টিউমার বা কিডনি ফুলে যাওয়া, সমস্ত কিছুই আমরা সিলেটে অত্যাধুনিক পদ্ধতিতে করতেছি। এন্ডো ইউরোলজি বলা হয়, এন্ডোস্কোপি অথবা ল্যাপারোস্কোপি ইউরোলজির মাধ্যমে এগুলো আমরা করছি। থ্যাংক ইউ স্যার। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি অনেক কিছু বললেন। আমরা জানলাম যে এই অত্যাধুনিক পদ্ধতি নিয়ে আমাদের আর বাইরের দেশে যাওয়ার চিন্তা ভাবনার দরকার নেই। আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সহ সফিস্টিকেটেড কিছু প্রাইভেট হাসপাতাল আছে, সেখানে আপনারা করছেন। তো শুধু দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে এই কিডনি রোগের জন্য কি পরিমাণ আমাদের যে সমস্ত জনগণ ভোগান্তিতে পড়ে, তার সমাধান এই হাতের কাছে আমাদের রয়ে গেছে। সিলেট বিভাগের মধ্যে টার্সিয়ারি হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সরকারিভাবে এটা করা যাচ্ছে, এবং কিছু প্রাইভেট যে সমস্ত হসপিটাল সেখানে এই ব্যবস্থা রয়েছে। তো কিডনি রোগ কেন হয়, কিভাবে হয়, কি পরিমাণে এটার প্রতিকার করা যায় স্যার যেটা বললেন, তবে 10% এর কারণ আমরা জানতে পেরেছি। এটা জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার আছে, যেমন সিলেট অঞ্চল, আমাদের মিডল ইস্টের কথা বললেন যে সৌদি আরব থেকে শুরু করে এই বিভিন্ন দেশে তার এই মিনারেল সম্পদ, খনিজ সম্পদ যে সমস্ত জায়গা আছে সেখানে হতে পারে। তো এর জন্য পানি খেতে হবে, এবং পানির রং স্যার যেটা বললেন যে পানি খাওয়ার পরে পেশাব যাতে রঙিন না হয়, অর্থাৎ একদম সাদা, এবং পানির যে আকারিতে একটা বর্ণহীন আমরা বলে থাকি সেই রকম হতে হবে। এর জন্য যারা 2.5 লিটার থেকে 3.5 লিটার এবং 4 লিটার পর্যন্ত বিভিন্ন আবহাওয়া অনুযায়ী, বিভিন্ন ঋতু অনুযায়ী, স্যার যেটা বললেন শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল বললেন, গ্রীষ্মকালে বেশি খেতে হবে। তো শুধু দর্শক শ্রোতা, স্যার যেটা বললেন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের সিলেট বিভাগের মধ্যে, আমাদের সিলেটেই এই যে সমস্ত রোগগুলো হচ্ছে পাথর সংক্রান্ত থেকে শুরু করে অন্যান্য রোগগুলো, ইউরোলজিস্টদের আমরা শরণাপন্ন হব। তো স্যার, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আর একটা প্রশ্ন করে আমরা বিদায় নেব, যেটা হচ্ছে এদেশ থেকে বিশেষত সারা দেশের তুলনায় আমাদের সিলেট বিভাগে প্রায় পার্শ্ববর্তী দেশ ভারতে এই কিডনি রোগের চিকিৎসার জন্য, পাথর টিউমার থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার জন্য বহির্বিশ্বে চলে যায়, এমনকি থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রিটেন, ভারত, বিভিন্ন জায়গায় যায়। তা আপনি কি মনে করেন যে এই দেশে না যে এই সমস্ত দেশগুলো যে আমাদের যে ফরেন কারেন্সিগুলো চলে যাচ্ছে, যেটা দেশে ক্ষতি হচ্ছে, তো আমাদের এই দেশবাসীর জন্য কিছু কি বলবেন যে বিদেশ যাওয়ার প্রবণতা কমার জন্য আমাদের এই সিলেট বিভাগে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া প্রয়োজন, এই ব্যাপারে আপনি কিছু বলুন। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি মনে করি
আমাদের শুধুমাত্র চিকিৎসার দিকে দক্ষতার কোনো ঘাটতি নাই, ঘাটতি হলো আমাদের রোগীর তুলনায় হাসপাতালে শয্যা সংখ্যা অথবা অপারেশন করার সুবিধার সংখ্যা, এটা আমাদের ঘাটতি আছে, যে কারণে রোগীদের লম্বা লাইনে পড়তে হয়। আমি আমাদের সাধারণ রোগীদের ক্ষেত্রে এটুকুই বলতে চাইব যে বিদেশে যারা যায়, বিদেশে যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটা আসলে আমি মনে করি এটা রং, এটা ভুল প্রবণতা। জি স্যার। অত্যাধুনিক চিকিৎসা বাংলাদেশেই হয়, সরকারি বেসরকারিভাবে হয়, সিলেটে হয়, ঢাকাতেও হয়। রুগীদের বিদেশে, আমি আমার ইউরোলজিক্যাল সাইডে শুধু বলতে পারি স্যার যে অনলি 2% ক্ষেত্রে পেশেন্ট বিদেশে যেতে পারে, সলভেন্ট পেশেন্ট যারা আছেন 2% রোগের ক্ষেত্রে। কারণ বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার বা কিছু ব্যাপার আছে যেগুলোতে একটু ডায়াগনস্টিক ডাইলেমা থাকে, অথবা সেগুলোতে রোবোটিক্সের মাধ্যমে করলে অপারেশনটা ভালো হয়। এছাড়া কিডনি পাথরের জন্য বা কিডনির একটা টিউমারের জন্য বিদেশে যাওয়ার কোনোই যুক্তি নাই। আমার এটা এক ধরনের মানুষের আস্থাহীনতার ব্যাপার আছে, আস্থাহীনতার ব্যাপার আছে। আমার নিজের অভিজ্ঞতা আছে, দেখা যায় যে আমাদের দেশের একজন রুগী, উনি আমাদের দেশে ডাক্তারের প্রতি আস্থা না পেয়ে বিদেশে গিয়ে আমাদের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন, কম দক্ষ ডক্টরের কাছে উনি একটা অপারেশন করে আসতেছেন বা চিকিৎসা নিয়ে আসতেছেন, বাট উনি খুশি হচ্ছেন। জি স্যার। এখন এটা আমাদের জাতিগতভাবে, আমি মনে করি এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম জাতিগতভাবে, যে আমাদের প্রবণতা যে আমরা বিদেশে যাব। জি স্যার। এটা এক সময় আমি আমার বড় ভাইয়ের চিকিৎসার জন্য ভেলোর হসপিটালে গিয়েছিলাম, ওই সময় আমি নিজে গিয়ে দেখেছি যে না, বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখা গেল যে অনেক রোগী এরকম যাচ্ছে আস্থাহীনতার জন্য, অনেকের সামর্থ্য আছে যেতে পারে। আমি শুধু সামারি করে এটুকুই বলতে পারি যে যারা বিদেশে যায়, এটা নিয়ে আমি একটু অ্যানালাইসিস করে দেখেছি যে সমস্ত রোগী বিদেশে যান আমাদের দেশ থেকে, হয়তো এর মধ্যে অনলি 5% রোগীর যাওয়া দরকার অরিজিনালি, বাকি 95% রোগীর মধ্যে আমি মনে করি যে তাদের চিকিৎসা দেশেই সম্ভব। তারা, এদের মধ্যে একটা বড় অংশ ডক্টরের প্রতি আস্থাহীনতার জন্য, আস্থা না পেলে ডক্টরের সাইডেও দোষ আছে, রুগীদের সাইডেও বোঝার ভুল আছে, দুই সাইডে এর জন্য দায়ী। কাজে ডাক্তারদেরকেও সচেতন হতে হবে, রুগীদেরকে বোঝাতে হবে এবং রুগীদেরকেও বোঝার চেষ্টা করতে হবে। আর একটা সাইড হলো যে পেশেন্ট আসলে কিছুটা আছে সাইকোলজিক্যাল প্রবলেম বলবো আমি, যে আমাদের দেশের রুগীদের সাইকোলজিক্যালি তারা আপডেটেড, অথবা আত্মীয় স্বজন যাদেরকে জিজ্ঞেস করে, না না তুমি এখানেই করিও না, তুমি বিদেশে চলে যাও, ইন্ডিয়া চলে যাও বা সিঙ্গাপুর চলে যাও। এটা আমি বলবো যে সাইকোলজিক্যাল কারণ। 95% চিকিৎসা শুধু ইউরোলজি না, এখন কার্ডিওলজিও একসময় বাংলাদেশে আনডেভেলপড ছিল, এখন কার্ডিওলজি সাইড যেরকম ডেভেলপ করছে, বা নিউরোসার্জারি, আপনার সাবজেক্ট নিউরোসার্জারি ডেভেলপ করছে, অর্থোপেডিক সাইড, কোনো সাবজেক্টই 95%-এর বেশি রোগীর চিকিৎসা বাংলাদেশে সম্ভব। অনলি 5% ম্যাক্সিমাম বিদেশে চিকিৎসা যেতে পারে, যাদের সামর্থ্য আছে, যারা উন্নত চিকিৎসা চায়, বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখনো অ্যাপারেটাস ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট কম আছে এই জন্য। তো এটাই আমি বলবো, সর্বশেষ বলবো যে আমাদের সরকারকেও সরকারিভাবে চিকিৎসার জন্য মেডিকেল কলেজগুলোর উপর যেরকম চাপ পড়ে, আরও বেশি বেশি হসপিটাল করা উচিত, বেড সংখ্যা বাড়ানো উচিত, অপারেশন থিয়েটারের সংখ্যা বাড়ানো উচিত, বিশেষজ্ঞ ডক্টর কিন্তু অনেক আছেন, তাদের ঠিকমতো ইউটিলাইজ করা উচিত, এটুকু আমি বলবো। থ্যাংক ইউ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, স্যার যেটা বললেন যে বিদেশ প্রবণতা আমাদের একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ সাইকোলজিক্যাল প্রবলেম, একটা প্রধান সমস্যা। আমাদের অর্থ থাক বা না থাক, আত্মীয় স্বজনের অনুপ্রেরণায় অথবা উৎসাহে আমরা সাধারণত টাকা থাক আর না থাকে আমরা বিদেশগামী হয়ে থাকি, কিন্তু এটা করার দরকার নেই। স্যার বললেন 95% এই দেশেই ইউরোলজিস্টদের দ্বারা আমাদের কিডনি যে সমস্ত রোগ আছে, অপারেশনাল যেগুলো আছে, সেগুলো সম্ভব। কাজেই এই সেবা আমরা গ্রহণ করতে চাই। এবং শুধু এটা না, স্যার আরও বললেন আমাদের হৃদরোগ বিভাগও অত্যন্ত উন্নত, নিউরোসার্জারি উন্নত। তো আমাদের এই যে 95% আমরা যে দেশের মধ্যে দেশে চিকিৎসা দেশের জনগণকে দিতে পারবো, যাতে করে সাশ্রয়ীভাবে আমরা আমাদের দেশকে উন্নত করতে পারবো। আমাদের অবশ্যই প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম থাকতে হবে, অর্থাৎ আমাদের এটা চিন্তা করতে হবে যে একটা টাকা যদি বিদেশে যায় সেটা আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। কাজেই স্যার যেটা আমাদের সঠিক তথ্যটা দিলেন যে অনলি 5% যারা সামর্থ্যবান, যাদের দেখা যায় যে না এই খরচ করার মতো ক্ষমতা আছে, তারা হয়তো যেতে পারেন। যে ইনস্ট্রুমেন্টাল কিছু সাপোর্টের প্রয়োজন আছে, তবে আমরা আশান্বিত। এই স্যার যেটা বললেন, বর্তমানে আমাদের ইউরোলজিস্টের সংখ্যা অনেক আছে, কিন্তু সেই তুলনায় আমাদের যে সমস্ত
হাসপাতালে ইউরোলজির আরও উন্নত মানের সংস্করণ দরকার এবং এটা স্থাপন করা দরকার, এবং এর প্রয়োজনে বিদেশ থেকে প্রয়োজন যে ইনস্ট্রুমেন্ট, আমাদের তো লোক বল আছে, লোক বলের অভাব নাই, কিন্তু আমাদের যে ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট এটা আমাদের দরকার। এটা করতে হবে সরকারকেই, সরকারিভাবে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চলে, পাশাপাশি কিডনি হাসপাতাল যেটা চলে আসছে, স্থাপন হচ্ছে, আরও বেশি বেশি কিডনি হাসপাতাল করা দরকার। এবং আমাদের আজকের যে স্যার আছেন, স্যারের তত্ত্বাবধানে যেমন বেশ কিছু সংখ্যক তার অধীনস্থ ইউরোলজিস্ট আছেন, কাজ করছেন, শিখছেন, তো এদেরকে আরও যদি পদায়ন করা যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারিভাবে, তাহলে আমাদের দেশবাসী এবং এই ইউরোলজি সংক্রান্ত যে সমস্ত রোগশোক হয়ে থাকে অতি তাড়াতাড়ি এটার সমাধান ইনশাল্লাহ আমরা পাবো, এই আশাবাদ ব্যক্ত করে স্যারকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু দর্শক শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনার ডাক্তার শীর্ষক আয়োজন এখানে আমরা শেষ করতে যাচ্ছি। যাওয়ার আগে আবার সবাইকে যাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ। এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।